তাহলে এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলি রাশি। তাহলে এখানে রাশি হলো, মৌলিক রাশি হলো 7টা। কয়টা? দৈর্ঘ্য, 7টি। ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক মিটার, সময়ের একক কিলোগ্রাম, সেকেন্ড, আমরা এগুলো সেকেন্ড। জানি। এবার হ্যাঁ, এই চারটাকে একটু কম মুখস্থ করে রাখতে হবে। বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক, পদার্থের কেলভিন, পরিমাণের একক মোল, দীপন মোল। তীব্রতার একক ক্যান্ডেলা। বাসায় যারা পড়ো না, আমার মনে হয় ক্লাসটা ঠিক মতন করে বাসায় অন্তত মোটে না হলেও অন্তত 10-20 মিনিট পড়লেই তো কমপ্লিট হয়ে যায় এটা। তাহলে এখানে মৌলিক রাশি কারা কারা আছে? যে 7টা রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, যারা স্বাধীন নিরপেক্ষ, সেই 7টা রাশি হলো মৌলিক রাশি। ঠিক আছে, যে এরা 7টা রাশি স্বাধীন নিরপেক্ষ, অন্য কোনো রাশি থেকে এটা ষাটটা পাওয়া হয়নি। কথাটা উল্লেখ করতে হবে, 60। না করলেও হয়, কথা শুধু বুঝছো? যদি লিখি যে রাশি অন্য কোনো রাশির হ্যাঁ উপর হ্যাঁ, নির্ভরশীল না। ওকে, না ওর হবে, স্বাধীনতা নিরপেক্ষ। যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল হবে, সমস্যা নেই। আর লব্ধ রাশি হলো যে সকল মৌলিক রাশি রাশির উপর মৌলিক নির্ভরশীল। রাশির উপর নির্ভরশীল বা মৌলিক রাশির গুণফল বা ভাগফল থেকে প্রাপ্ত হয় বা পাওয়া যায়, সেটাকে বলে লব্ধ রাশি। ইজি ব্যাপার। আমার যদি বই সম্পর্কে আমি না বুঝি, কোন পৃষ্ঠায় কি আছে আমি কি করে বুঝবো? এসআই, সিস্টেমে ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, এই এসআই এর ফুল মিনিং এটা। ঠিক আছে, আমি বলেছিলাম এটার দরকার নেই, আমি বেহুদা কষ্ট এখন দেবো না বলে বলছিলাম এখন দরকার নেই, কিন্তু এর আগে কিন্তু দাগায় দাগায় দিয়েছিলাম কোনটা কোনটা পড়তে হবে। এবার আসে পরিমাপের একক। এখানে 1 সেকেন্ডের সংজ্ঞা দেওয়া আছে, ভরের স্যার এখানে সংজ্ঞা দেওয়া আপনারটার আছে, সাথে আমাদের মিল নেই। কেলভিনের সংজ্ঞা দেওয়া আছে। স্যার তাও নাই? আমাদের তো অন্যরকম দেওয়া। জি স্যার, পরে তো আপনারটার সাথে দেওয়া মিল হলো, নেই। তোমার তো দেওয়া হচ্ছে সিজিয়াম পরমাণুর প্রথমেই দেওয়া 15 পৃষ্ঠায়, তাই তো? সিজিয়াম পরমাণুর এতটি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটা হলো 1 সেকেন্ড। ঠিক আছে, এই দেওয়া। এরপরে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 29,97,92,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। সংজ্ঞায় ও পুরনো বই, এটা নতুন বই, একই যা আছে সংজ্ঞা, শুধু এদিক ওদিক করা, কিন্তু জিনিস একই, এখানেও আছে ওখানেও আছে। স্যার কেলভিনেরটা একটু আলাদা। এই যে কিলোগ্রাম, কিলোগ্রামের সংজ্ঞাটা একদম আলাদা। প্লাঙ্কের ধ্রুবকে 6.62600700715 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে, ওই ধ্রুবককে এটা দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে 1 কিলোগ্রাম। অ্যাম্পিয়ারের সংজ্ঞাও একটু আলাদা, যাদের ওখানে নাই নতুন সংজ্ঞাগুলো লিখে নিবা, বুঝছো? এই পৃষ্ঠায় শুধু এইটুকুই চেঞ্জ ওকে হয়েছে, স্যার। কয়েকটা সংজ্ঞা চেঞ্জ হয়েছে, আর কিছু নতুন করে কিছু তথ্য দেওয়া। এরপরে আসো উপসর্গ বা গুণিতকের পরে। আমি বলছিলাম যে এখান থেকে কিন্তু এরকম অঙ্ক আসে। আমি একটা জিনিস দেখাইছিলাম যে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এইগুলোর কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় 10⁶ থেকে, হ্যাঁ, বড় বলে। কিন্তু এর নিচে যারা রয়েছে সব ছোট হাতের অক্ষর, সে হোক গ্রিক হোক ইংলিশ। কিছু ইংলিশও আছে, দু একটা গ্রিক অক্ষরও এখানে আছে। তাহলে আমি যদি বলি ফেমটো এটোর কত গুণ, তো নিশ্চয়ই 10⁻³ গুণ হবে, কারণ -15, 10⁻−15 +18, 10⁻³ 1000 গুণ বড়। কত? 1000। এখন তুমি যদি এগুলো না মুখস্থ 1000 গুণ। না কমপ্লিট করো তাহলে বের করবা কি করে?
কোনো ভৌত রাশিতে যে উপস্থিত মৌলিক মৌলিক রাশির যে রাশিগুলোর সূচক, সূচক। উপস্থিত মৌলিক রাশির যে সূচক থাকে সেটাকে তার মাত্রা বলে। কি বলে? মৌলিক রাশির যে হ্যাঁ, সূচক থাকে সেটাকে তার মাত্রা বলে। মাত্রা বলে। আমি জাস্ট সিম্পল সিম্পল জিনিস বলছি, তাই তোমরা কমপ্লিট করতে পারলে না। এরপরে এগুলো তো গতদিন দেখাই দিন, এগুলো দেখাই দিয়েছিলাম, আবার বলতে আছে তারা কিরকম পড়াশোনা করেছো। এখানে যারা রয়েছে পড়াশোনা করনি, সায়েন্স নিয়েছো তোমরা, একটা কথা ভাবতে হবে। সায়েন্স নেওয়ার পরে একটা মূল উদ্দেশ্য থাকে। মানুষ একদম ছোটবেলায় বলে কি আমি ইঞ্জিনিয়ার হব, তা সে কি ইঞ্জিনিয়ার হবে আর্টসে পড়ে কমার্সে পড়ে? কমার্স আর্টস পড়লে তো জীবনে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যায়? কোশ্চিন না। কালেও না। যদি কেউ একদম ডাক্তার হবে বলে কমার্স পড়েছি আর্টসে পড়েছি, ডাক্তার হতে পারবে? ডাক্তার হওয়া কোনো মতেই সম্ভব নয়। সায়েন্সের বিষয়বস্তু বুঝলো না। যদি তুমি মানে কি বলে মেডিকেল টাইপের যে কোনো জায়গায় মানে কোনো কিছুতে যায়, ইভেন যদি তুমি মাস্টারও হও, ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, স্কুলের বলো, এবার আমরা যদি আর্টস পড়ে এসে এখন সায়েন্স বুঝাইতাম, তাহলে কি সম্ভব হইতো? এটা সম্ভব? আমি যদি বলি সায়েন্সে পড়ি নাই, আমি সায়েন্স বোঝাবো এসে, তা আমার কি নিতে দেবে? আমার হয়তো 6-7 দেবে, কিন্তু 9-10 তো ফিজিক্স পড়াইতে দেবে না, দেবে? কিন্তু তোমাদের মনের মধ্যে সেই স্বপ্ন না। নেই। তোমরা এটা যদি ভাববা যে আমি যেটা পড়ছি তা আমি কি লোককে বোঝাইতে পারবো, এটা ন্যূনতম একটা এ তো থাকবে। মনে করো এখন করোনা পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা হলো না তোমাদের, সে ইন্টারমিডিয়েটের পরীক্ষাও হলো না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই জাতীয় ইউনিভার্সিটিতে একজন যদি সায়েন্সের স্টুডেন্ট সে যদি টিচারও হতে যায়, যে তাহলে যে ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এসব নিতে গেলে তো সেই সব সাবজেক্ট নেওয়া লাগে। এখন ভার্সিটি এক্সাম বলো, সেখানে অ্যাডমিশন বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, যেখানে যায় যে লাইনে যাইতে দাও না কেন, তো তোমার তো একটা ন্যূনতম একটা পরীক্ষা দিয়ে তারপর যাইতে হবে ওখানে। তা মনে করো তোমার সেই লাইফ সেটেল হবে যেখানে, সেখানে যে হয়তো একটা পরীক্ষা দেওয়া লাগতে পারে, তার জন্যই তো পড়া লাগবে। আর তুমি বই সম্পূর্ণ ফাঁকা রেখে তুমি মনে করতেছো অটো পাস, আসলে কি লেখাপড়া এইটা? সারা বিশ্ব কি এখন ওইভাবে চলতেছে? পৃথিবীর কোনো স্টুডেন্ট পড়াশোনা করতেছে না আর? মনে আছে তো না, করোনা পরিস্থিতিতে সবাই বসে আছে, বসে আছে শুধু বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবা, আর বড় বড় দেখতেছে যে আল্লাহ গুগলে নাসাতে সব চাকরি পাচ্ছে বাঙালিরা, এখন শত শত লোক চাকরি পাচ্ছে। দরকার কি এগের একটু যেভাবে হোক এ জাতির ধ্বংস করা দরকার। কথা বুঝছো? এই ধ্বংস করানোর দরকার, তাই এই সিস্টেম করছে, আর আমরা সেই তাতে ফাঁদে পা দিচ্ছি। কোনো ভিশন নেই, সামনের কোনো গোল নেই, কারোর কোনো গোল নেই। হ্যাঁ, কেউ ফ্রি ফায়ার গেমে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত, আবার এখন নতুন ওই এসপিসি আইছে এসবে ব্যস্ত। কোনো লেখাপড়ার প্রতি কোনো ইয়ে নেই, মানে ফ্রি ফ্রি যা হয় আর কি। দুনিয়াটা যদি এইভাবে চলতো, এই যে বসে খেয়ে, তাহলে মানুষ কষ্ট করতো না এত। দেখো যে জীবিকার সন্ধানে প্রচণ্ড বৃষ্টি হলেও বাসওয়ালারা বাস থামায় রাখে না, রিক্সাওয়ালারা ভিজে, ভ্যানওয়ালারা ভিজে গাড়ি চালাচ্ছে। মাঠের 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 লোকজনগুলো দেখো যে কি পরিমাণ কষ্ট করতেছে। যে যে পেশায় আছে তার কষ্ট হচ্ছে, আমরা কষ্ট করছি। আর আজকে আমরা মনে করছি কি যে হ্যাঁ আমার লেখাপড়া লাগবে না। আবার এখন দেখছি নতুন এসপিসি আইছে, এসপিসি। আরে বাবা এটা কি? বসে বসে থেকে না যদি আয় হতো তাহলে তো মানুষ কিছুই করতো না, এই লেখাপড়ার কোনো দরকারই ছিল না। আমার যদি 1 লাখ টাকায় যদি আমার যদি কেউ বলে 1 বছর পর 3 লাখ টাকা দেবো, তো আমি তো এক্ষুনি দেবো। তার সুদ হবে, সুদ না দিয়ে যদি বলে ভাই স্যার আপনি আমার 1 লাখ দেন আমি 3 লাখ দেবো, তা আমি এক্ষুনি তো দেবো তোমার। ব্যাংক 1 লাখে 10,000 দেয়, 8-9 হাজার দেয়, আর এসপিসি করলে 3 গুণ টাকা পাচ্ছে 1 বছরে। এ হারাম না হালাল? কোথা থেকে আসে? কোথা থেকে আসে? এইসব আমরা করতেছি, আবার আরো কি করতেছি এখন সমস্যা। রাপিন তুমি বলো, হারাম না হালাল? তোমার কি মনে হয়? এটা অবশ্যই হারাম, অবশ্যই হারাম, আমি সে কথা বলছি।
এখানে আমরা যতজন করছি বা এর পরবর্তীতে ডেস্টিনি যেটা করছে সেটাই হচ্ছে বর্তমানে। ডেস্টিনি কি করছে, আমি মনে করো প্রথমে 2 জন সদস্য পৃথিবীর বাংলাদেশের মধ্যে, 2 জন থেকে 10 জন, 10 জন থেকে 30 জন, এমএলএম বিজনেস দেখো ও বোঝে ভালো। এরপরে 30 জন, তারপরে 100 জন, 1000 জন, 20,000 জন, 1,00,000 জন। এর 1,00,000 জন নিশ্চয়ই আরো কতজন সদস্য বানাবে। সর্বশেষে যে এ হবে না, আমি তল্পি তল্পা গোটাই বাড়ি চলে যাবো, বাস গেল তার গেল। তাহলে এই যে হারাম খাওয়ানোর সিস্টেম, এটা ঠিক আছে আমাদের। আমার টাকা নিয়ে একজন ব্যবসা করতেছে, আর তোমার বলতেছে কি, খারাপই তোমাদের এই কজনে বললাম তোরা টাকা দাও, 1 2 3 5 জন না, বললাম কি তোমরা 2,000 কোটি টাকা দাও, কত হয়? 10,000। 10,000 দিয়ে আমি এখন অনায়াসে একটা ছোট করে ব্যবসা করতে পারছি। আর তোমার বলবো কি, এনে দাও 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। তুমি বলো বা স্যার তোমার ফ্রি 10 টাকা দিলে, তুমি আনন্দে আটকানা, ওরে বাবা। তোমার আমি বলবো কি, তোর টাকা 2 বছর উঠি গেল বলে, আর তুমি বলবো বা স্যার ঠিক আছে তাই তো হোক, তাই হোক। দেন টাকা আসতেছে কোথার থেকে? তাহলে আর পৃথিবীর ধনী লোকগুলো ব্যবসা মায়ের খেয়ে বসে দিত না। হুম, এমএলএম ব্যবসা পুরোপুরি। আল্লাহ সবাইকে বুঝ দিক। আসলে আমরা বাঙালি ফ্রিতে অভ্যস্ত, মানে সমস্যা, আমাদের সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা আসলে। ভার্নিয়ার স্কেলের ব্যাপারটা এখানে ছিলাম আমরা। ভার্নিয়ার স্কেলে দেখা যাচ্ছে যে এখানে ভার্নিয়ার স্কেলে থাকে 10 ঘর, কয় ঘর? 10 ঘর। 10 ঘর। আর সেখানে মূল স্কেলে 9 ঘর। তাহলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে 10টা ঘর কাটা, আর এক জায়গায় 9টা ঘর কাটা, নিশ্চয়ই 9টা ঘর কাটা সেই ঘরটা একটু বড় হবে। কথা বুঝছো? একটা জায়গার মধ্যে আমি যে বললাম যে তুমি 10টা ইট রাখো, এখান থেকে এইটুকুর মধ্যে, আবার ওইটুকুর মধ্যে বললাম আর একজনে বললাম 9টা ইট রাখো ওই জায়গাটা, তাহলে নিশ্চয়ই 9টা ইট রাখা, ওই 9 পিস ইটের প্রস্থ একটু হলেও বড় হবে ওই জায়গার মধ্যে। কথা বুঝছো? তো এখানে তাই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ আর মূল স্কেলের 1 ভাগের মধ্যে ন্যূনতম যে পার্থক্য, এইটাই হলো ভার্নিয়ার দ্রব্য। না স্যার এখনো 5-7 মিনিট। এরপরে ওইটা না জানলে তুমি অঙ্ক করবা কি করে? এই যে স্ক্রু গজ, স্ক্রু গজ, স্ক্রু গজ, স্ক্রু গজটা এটাকে ঘুরাইতে হয় মূলত। কি করতে হয়? এটা ঘুরাইতে হয়। আমরা তো ঘোরাতে তোমাদের হয়। দেখাইছি। এর মাত্র একটা ঘর ঘুরাইলে যতটুকু স্মরণ হয়, এই একটা ঘর ঘুরাইলে যতটুকু স্মরণ সেটা হলো তার লঘিষ্ঠ কোণ। সেটা কি? আর ফুল ঘুরাইলে, 1 পাক ঘুরাইলে যতটুকু স্মরণ হয় সেটাকে তার পিস বলে। কি বলে? এই ফুল ঘুরাইলে একটা ঘর বের হয় মাত্র। কতটা? সেটা হলো তার পিস। তাহলে লঘিষ্ঠ গণন অলওয়েজ টাইম আমি দেওয়া বলেছিলাম 0.01। কত? 0.01 মিলিমিটার হয়। হয় 5/50, হয় 1/100। কথা বুঝছো? এইটাই। আর এইখান থেকে বলেছিলাম আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটির যে ইয়েটা শুধুমাত্র মূল, আমি মনে করো একটা জিনিস 10 সেন্টিমিটার পাইছি, তাহলে ওর 10 সেন্টিমিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে 100। এখন আমার 10% ত্রুটি, 10% মানে হলো সাধারণভাবে 10%, 10-এ 10% মানে 1, 100-তে 10% মানে 10, 200-তে 10% মানে 20। তাহলে 10-এ 10% মানে 1। তাহলে হয় ও 10 সেন্টিমিটার ভেবেছে, হয় 9 সেন্টিমিটার ভেবেছে, না হলে 11 সেন্টিমিটার ভেবেছে। 1-এর ত্রুটি যেহেতু, 1 বেশি ভেবেছে না 1 কম ভেবেছে, 9 9 81 হতে পারে, 11 গুণ 100 21 হতে পারে। এবার দুইবারই আমাকে 100 থেকে বাদ দিতে হবে, 100 থেকে 81 অথবা 100 থেকে 121। তো 121টা আগে দিচ্ছি কারণ 121টা বড়। তাহলে একবার 19, একবার 20, বড় ত্রুটিটা নিতে হবে 21। ঠিক আছে? তাহলে 21/100 গুণ 100%, ওই 100 কেটে গেলে 21%। তেমনি যদি এখানেও যদি আমি ধরতাম 10 5 4 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপছে, তাহলে আয়তন কত হয়? 200, 200।
0.5 ত্রুটি কতটুকু 5.5 মাইপে বেশি ভ্যালু পেয়েছে না কম সব যদি যোগ হয় বেশি হয় তাহলে এত হবে আয়তন 10.5 5.5 4.5 বুঝছো গুণ করে অথবা এইটা কম মাপলে এটা হবে এর পার্থক্য কতটুকু এর মধ্যে সবচেয়ে বড় ত্রুটি 200 থেকে একবার এটা বাদ আবার আবার 200 এটা থেকে এত বাদ তাহলে একবার 50 পয়েন্ট এত আর 59 পয়েন্ট এত বড়টা নেব তাহলে 59 পয়েন্ট এতটুকু ত্রুটি হয়েছে 200-তে গুণ 100% দিয়ে দিলে প্রায় 30% ত্রুটি এইটা এইটা সিম্পল জিনিস আর এখানে আমরা এই যে দণ্ডের দৈর্ঘ্য টৈর্ঘ্য নির্ণয় করবো কি করে এখান থেকে আমি বলে দিচ্ছি যে সৃজনশীল আমি এখান থেকে দেইনি সো তোমাদের টেনশন নাই তোমার মূল বইটা কমপ্লিট করবা এমসিকিউ কমপ্লিট করবা আজ কি করবা এমসিকিউ হ্যাঁ বোর্ড মানে যদি কেউ এমসিকিউ যদি গাইড না থাকে তাহলে মূল বই কমপ্লিট করবা মূল বই কমপ্লিট করবা এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক এমসিকিউ সব একবারে হয়ে যাবে কথা বুঝতে পেরেছো